আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা তিনটা রিস্ক। শেখ হাসিনা যদি বিমান আসে, প্রথমে বিমান ক্ষতিগ্রস্ত হতো, 2 নাম্বার তাকে ল্যান্ডিং নাও করতে দিতে পারে, 2 নাম্বার সমস্যা। 3 নাম্বার সমস্যা হচ্ছে তিনি নামলেন এয়ারপোর্টে, কিন্তু তিনি সেনাবাহিনী বা নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর মাঝখানে থাকবেন, জনগণ তার জন্য কিছু করতে, কারণ জনগণ তো এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবে না, তাই না? এয়ারপোর্ট তো আগেই ব্লক করে দেবে। মনে করেন জসিমউদ্দিন রোড থেকে শুরু করে এই দিকে মনে করেন বনানী পর্যন্ত রাস্তা দিন বন্ধ থাকবে, কোনো জনগণকে যাইতে দিবে না। তাহলে আপনি শেখ হাসিনাকে আনতে যাবেন কিভাবে? তাহলে তার জন্য জীবনে রিস্ক থাকে। আমলে কোন লোক বললাম তো, বনানী কাকলি ওই ফ্লাইওভার মানে ওই চক্কর থেকে শুরু করে একেবারে জসিমউদ্দিন রোড বা আরো দূরে সব বন্ধ করে দিবে। তাহলে আপনি জনগণের সাথে শেখ হাসিনার তো সম্পর্ক থাকলো না, এটা করা যাবে না। জনগণের সাথে সরাসরি সম্পর্ক থাকতে হবে শেখ হাসিনা। নো আওয়ামী লীগের নেতাকর্মী, ওইটা পরে আওয়ামী লীগ নেতাকর্মী থাকবেই তো, তাদের দায়িত্ব। সাধারণ জনগণ যারা আসবে তাদের সাথে দেখতে পারবেন, বর্ডার দিয়ে যদি তিনি আসেন দেখতে পারবেন, এতে তিনি বেশি নিরাপদ এবং এটা প্রভাব পড়বে বেশি পৃথিবীতে, জনসমাজে, বাংলাদেশের মানুষের কাছে প্রভাব পড়বে। তিনি যখন বেনাপোল পেট্রাপোলে আসবেন, সেইখানেই প্রায় অর্ধেক দিন চলে যাবে, ওইখানের যে মিটিং হবে অর্ধেক দিন। তারপরে তিনি যখন রওনা দিবেন, তার সাথে দেখবেন পায়ে হেঁটে হেঁটে জনগণ যাবে তার গাড়িতে করে, লাখো মানুষ চারদিক থেকে তাকে দেখতে আসবে, বিপ্লব হয়ে যাবে তিনি যখন আসবেন। আপনাদের সেজন্য আমি মনে করি রোডে আসা ভালো দেশের জন্য। দেশি বিদেশি মিডিয়া যদি টিম থাকে বিশাল, সেটাই তো তার জন্য বিশাল একটা মানব ঢাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, টিমটাও তার জন্য বিশাল ব্যাপার। আমি তার চাইতে বেশি মনে করি জনগণের যে শক্তি সেটাই বড়। মিডিয়া তো অবশ্যই তার সাপোর্ট দরকার, মিডিয়া সেটা দেখাবে, আর মিডিয়া তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার আসল শক্তি হচ্ছে জনতার শক্তি। যখন দেখবেন আপনার সাথে 20 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ হাঁটা শুরু করে দিয়েছে, আরে ভাই আমার সাথে 1000 মানুষ হাঁটলে আমার পুলিশ কোনো বাংলাদেশের কোনো থানা আমাকে গ্রেফতার করতে আসবে? 1000 লোকজন আসলে। ভাবির বলা, তোমার শাশুড়ির লজ্জা শরম আছে তো? না, তোমার মায়ের কথা বললাম না, মা শব্দটা ভালো, বুঝছো? ভাবির বলা, লজ্জা শরম যার নাই, হাদি সে তো হাদি হয়ে গেছে, বুঝছো? ভাবির বলা, সড়ক পথে শেখ হাসিনা আসলে পাসপোর্ট চেকিং, এটা দেখেন আবার। বাংলা সড়ক পথে শেখ হাসিনা আসলে পাসপোর্ট কে চেকিং করবে? বুকের পাটা আছে বাংলা? হ্যাঁ ঠিক বলেছেন, তিনি পাসপোর্ট দেখাবেনই না। পাসপোর্ট একটা তিনি সোজা চিন্তা চলে আছে ফরিদ ভাই, ডিসেম্বর মাস নিয়ে একটা চিন্তা আছে, কিন্তু ডিসেম্বর মাসটা হচ্ছে বিজয়ের মাস, আওয়ামী লীগের মাস, জামাতের পরাজয়ের মাস। জি, আবার পরাজিত হবে হ্যাঁ, সেই ডিসেম্বরে, আবার আমরা তাদের পরাজিত করবো এবং এইবার পরাজিত করবো তাদের চূড়ান্ত ভাবে। 71-এ তাদের চূড়ান্ত পরাজিত হয়নি, এইবার আমরা শত্রুদের চিনে ফেলেছি। 71-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশাল দেহের মানুষ, বিশাল হৃদয়ের মানুষ, ক্ষমা করেছিলেন, কিন্তু এইবার আর ক্ষমা করার কেউ নাই, কেউ নাই। ভোট একটা চলে আসছে, আপনি হ্যাঁ, কি করতে আসতে দেন, ভোটদের আসতে দেন। ভাবির পোলা ডিসেম্বর মাসে দেখা হবে, 22 ভাবির পোলা। ডিসেম্বর মাসে তো ঢুকবা, ডিসেম্বর মাসে তো ঢুকে পড়বা আওয়ামী লীগের লঙ্গির নিচে আর হেলমেটের নিচে, ওটা আমরা জানি। ফরিদ ভাই নিচে, হ্যাঁ জি, দামি কথা, চেনা বামুনের পৈতা লাগে না, ঠিক বলেছেন। আমরা শেষ করবো আজকে। ফরিদ ভাই জি, কি বলবেন আর? জি, আমি বাংলাদেশের সাধারণ মানুষদের বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষের যে কষ্ট, যে দুঃখ, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সব ঠিক হয়ে যাবে ডিসেম্বর মাসে, আমরা খুব আশা করতেছি। জননেত্রী শেখ হাসিনা যখন এই দেশে ঢুকবেন, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি আবার আগের মতো চলতে থাকবে, টেলিভিশন আবার আগের মতো সব পেশার মানুষ থাকবে। এখন তো শুধুমাত্র জামাত, হেফাজত আর ভাবির পোলা ছাড়া কেউ নেই, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষকে কথা বলতে দিবে না, এখন নয়া গণতন্ত্র। তবে মজার বিষয় হলো, বলে দেই, যারা যাদের সুখে থাকতে ভূতে গেলে তারা আরো উজাইতে থাকেন, আর যদি অন্তত ক্ষমা পেতে চান তাহলে চুপচাপ থাকেন এখন থেকেই। আর যারা ভাবির পোলা, তোমরা পালাইতে থাকো, আমরা জানি তোমরা ডিসেম্বরে পালাবা, তাছাড়া তোমাদের হাতে কোনো উপায় নেই। তবে আপনি যে ফাতা কমবেট যেটার কথা আপনি বলছেন, এটা একটা প্ল্যান আছে, ওইটাকে সামনে আইনা শেখ হাসিনার আশাটাকে এটা করে অনুষ্ঠিত করে তোলা, ওইটা আরো শক্তি দিয়ে সামনে আসবে তারা।
অলি আহমেদ আপনি যেটা ঠিকই বলছে, বলেছেন। জি জি, আপনি ঠিকই বলেছেন। ফাতা কমবেট দিয়ে, এদের দিয়ে, অর্থাৎ মৌলবাদী মুসলিম মৌলবাদী গোষ্ঠীকে দিয়ে আওয়ামী লীগের উপরে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, মুখোমুখি করার চেষ্টা করবে, কিন্তু টিকবে না তারা। কারণ আপনার সারা বাংলাদেশে তো আওয়ামী লীগের পক্ষের মানুষের অভাব নাই, আওয়ামী লীগের পক্ষের মানুষের অভাব নাই, সমর্থকের অভাব নাই। দেশের যে অর্থনৈতিক অবস্থা, এরা যখন মুখোমুখি হবে বাংলাদেশ আওয়ামী লীগের, এক সপ্তাহ টিকতে পারবে না, উড়ে যাবে তাসের ঘরের মতো, টিকতেই পারবে না, এরা বানের জলের মতো ভেসে যাবে। এই যে কর্নেল অলি যে হঠাৎ করে তারেক জিয়াকে বললো বাইরে না থাকতে, এইগুলোর সাথে কানেক্ট করা হচ্ছে ফাতা কমবেটের নিশ্চয়ই, বিষয়টা। নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন। শুধু এটা না, এটা তো একটা এরকম তাদের অজানা ওই টিকটিকি, যেমন একটা পুরাতন ঘরে ওই মাছার উপরে ডিম দেয়, ডিম পারে, মাছার বাইরে ডিম পারে, ঘাসের মধ্যে যে ডিম পারে, ঘরের বাইরে ডিম পারে। তো এই সমস্ত জঙ্গিবাদী যারা, তাদেরকে বিভিন্ন জায়গায় আন্ডা হিসেবে রেখে রেখে দেওয়া হয়েছে, যখন তখন তারা ফোটাবে বাচ্চা হিসেবে। তো এবার সতর্ক থাকতে হবে, সতর্ক এই যে অবশ্যই থাকতে হবে। এই আপা একটা খুব মারাত্মক একটা কথা বলছে, জেলখানায় যারা আটকে রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের এদেমে মেরে ফেলতে পারে এই পরিস্থিতি। এটা সম্ভাবনা, এটা সত্য যে তখন এই ঘটনাগুলো ঘটাতে পারে, আরো কিছু করতে পারে। সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গাল লাগাই দিতে পারে, হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, খ্রিস্টানদের উপরে আক্রমণ চালাইতে পারে। এটাও একটা ঘটনা ঘটাইতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে পরিস্থিতি ঘোলা করতে চাইবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ভাবির পোলারা এখনই হতাশ হয়ে যা ইচ্ছে তাই বলা শুরু করেছে, ভবিষ্যতে আরো বলবে, পরে উন্মাদ হয়ে যাবে। যে ঠিকই বলেছেন, পালাও ভাবির পোলারা, এটা আমি বারবার লিখি এখন। পলাও ভাবে, পালাও লিখছেন না আপনি, লিখি পলাও ভাবির পোলা, পালাও। বাংলাদেশের জল্লাদ যারা হবে, এই তাজুলের যেদিন বাংলাদেশের আদালতের ফাঁসির রায় দিবে, সেদিন তারা আমরা মেনুলা পড়াবো না, আমরা সোজা তোষা পাটের দড়ি দিয়ে বানাবো, আর ওই জল্লাদের গো তাড়াতাড়ি ঝোলা। অবশ্য সেই সুযোগ নাও পাইতে পারি আমরা, মানে জল্লাদ নাও পাইতে পারে, কারণ বাংলাদেশের জনগণ এই ক্যানভাসার তাজুলকে, ল্যাংটা পরি বিক্রেতা তাজুলকে পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলতে পারে পাবলিক। সুতরাং ওই তখন মেনিলা ফেনিলা ভ্যানিলা কোন তুষাপাটের দড়িও নাও পাওয়া যেতে পারে, কারণ পাবলিক যে আরে কি করবে। আমি তো দোয়া করতেছি এরা যেন পালায় না, পালায় দেশে থাকে। এরা বুঝতেই পারে না। আমি বারবার বলে আসছি যে শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দাবা খেলার সাথে তো অবশ্যই পরিচয় আছে আপনার, দাবার সে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। মানে একসাথে একই জায়গায় বসে 8টা ঘর তিনি ব্লক করে দিয়েছেন। এরা টেরই পায় নাই, এরা বুঝতেই পারে না। এরা যখন বলল যে শেখ হাসিনার নাম বাংলাদেশের পত্রিকায় ছাপতে দিবে না, তখন সারা দুনিয়া শেখ হাসিনার নাম প্রচার হওয়া শুরু হয়ে গেছে। এই গেম এরা বুঝেই নাই। আস্তে আস্তে শেখ হাসিনা তার তার যে কূটনৈতিক চাল তিনিও আস্তে আস্তে দিচ্ছেন। তারপর 18 মাস তো তিনি, 18-19 মাস তো তিনি ভারতে রয়েছেন। এইবার তো কূটনৈতিক চালে আর একটু এক্সপার্ট হওয়ার কথা। তো সেই চালটা তিনি খেলে দিয়েছেন, ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। তিনি হাতি বা নৌকা বা বা বরের চাল দেন না, এমনকি মিনিস্টারও চালেন নাই। তিনি কি চেলেছেন? সোজা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। এমন চাল দিয়ে দিয়েছেন যারা সবাই আটকে গেছে। কারণ ঘোড়ার চালে আপনার কোনো উপায়ই থাকে না, সুযোগই নাই, তাকে ধরতে পারবে না। তার একটা প্ল্যান শোনা যাচ্ছে এখন পর্যন্ত, প্রাথমিকভাবে উনি বাই রোডে আসতে চান, বাই রোডে পদ্মা সেতু হয়ে, পদ্মা সেতু হয়ে তিনি ঢাকায় আসতে চান। আমিও চাই জননেত্রী শেখ হাসিনা বিমানে নয়, হেলিকপ্টারে নয়, তিনি বাই রোডে আসুন। আমিও তাই চাই। এবং তাহলেই তার দেখা যাবে। সাথে যেসব মিডিয়া আসবে, মিডিয়ার জি, মাঝে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে বাদ পড়ে, কে জায়গা পায়। হ্যাঁ, একটু কম্পিটিশন শুরু হয়ে গেছে মিডিয়ায় কিন্তু। শেখ হাসিনা যখন আসবেন শুধু মিডিয়া থাকবে? আমার মনে হয় আরো কিছু থাকবে, সেটা আমরা এখন বলতে চাচ্ছি না। আরো অনেক কিছু থাকবে। সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনা যেমন ছিল একটা ঘটনা ফরিদ ভাই এই চান্সে মনে করে দিই সবাইকে, 1971 সালের 17 এপ্রিল, 17 এপ্রিল যে মুজিবনগর সরকারটা শপথ নিল, 16 এপ্রিল বিকাল বেলা ব্যারিস্টার আমিনুল ইসলাম কলকাতা প্রেস ক্লাবে গেলেন, গিয়ে বললেন কালকে বাংলাদেশ সরকারের একটা অনুষ্ঠান আছে, ভোরবেলা গাড়ি আসবে, যারা যারা যেতে চায় তারা যাতে প্রেস ক্লাবে থাকে। হ্যাঁ, তো এই উত্তেজনা, তখন মোবাইল ফোন নাই, এই কথা বলে ওই লোকটা চলে গেছে প্রেস ক্লাব থেকে, তাকে পাওয়া যায় না। এই উত্তেজনায় সাংবাদিকরা রাতের বেলা প্রেস ক্লাবে ছিল, যে সকালবেলা যদি আসতে দেরি হয়ে গাড়ি মিস হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা এই লোকগুলা সবাই প্রেস ক্লাবে যে গাড়িগুলো আসলো, ওইখানে আবার ওই পশ্চিমবঙ্গের একটা ট্যাক্সি মালিক সমিতির এক নেতা অনেকগুলা ট্যাক্সির ব্যবস্থা করছিল ফ্রি। হ্যাঁ, গাড়ি, এই গাড়িগুলা নিয়ে গেল ইয়াতে,
ঠিক এখন আবার এত বছর পরে এসে শেখ হাসিনার সঙ্গে কারা বাংলাদেশে আসবেন, হ্যাঁ, একটা বিশাল প্রতিযোগিতার ব্যাপার। নেতারা তো আসবেই, প্লাস হচ্ছে সেই মানব ঢালের কথা বলা হচ্ছে। সেই যে চিটাগাংয়ের জনসভায় বা 21 আগস্টের জনসভায় শেখ হাসিনাকে নেতাকর্মীরা যে মানব ঢাল তৈরি করে উনাকে রক্ষা করছিল, আবার একটা মানব ঢাল থাকবে তার সঙ্গে। নিঃসন্দেহে শুধু আওয়ামী লীগই থাকবে না, ছাত্রলীগই থাকবে না, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী মহিলা লীগ, তাঁতি লীগ এরাই শুধু থাকবে না, সাথে আমার মনে হয় সাধারণ জনতা লীগ হয়ে যাবে এবার, জনগণের লীগ হয়ে জনগণ তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এবং আমিও চাই যে তিনি এই সড়ক পথে আসুক। আমি এটা মনে মনে কামনা করছি। মানুষ দেখুক তিনি ঢাকায় আসতে দেশে বিপ্লব হয়ে যাবে। দেখতে পারবেন কত মানুষ, জনস্রোত কল্পনাই করতে পারবে না। আর আমার ভাবির পোলা দেশে সরকারের প্রতিক্রিয়ায় একটা স্পষ্ট, সরকার ভীষণ বিব্রত। উনি এখন আসার চেষ্টা করতেছে কেন? উনি এখানে থাকুক, ভীষণ বিব্রত। এতদিন তো চাপা মারছে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। এখন তো বারাবাতে ছাই দিয়ে দিছে, তিনি বলছে আমি আসতেছি, তোরা ফাঁসি ধরে রেডি রাখ। এখন তো শেখ হাসিনা উল্টা বলে ফেলছে, আমি আসতেছি, তোরা থাক। ঠিক আছে, তাই এখন আর তারা হতভম্ব হয়েছে, তারা তো বুঝতে পারে নাই। আপনি লিখেছেন ধুরন্ধর 3তে আপনাকে অভিনেতা হিসেবে দেখতে চাই। ভাই আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, ভাবির পোলা, একজন বলছে সিরিয়াল, টিভি সিরিয়াল করবে, নাম থাকবে ভাবির পোলা শিরোনাম, প্রস্তাব দিয়ে দিয়েছে অলরেডি। আরেকজন বলছে ভাবির পোলা সিনেমা বানাবে, ভাবির পোলা নামে সিনেমা বানাবে, কেন্দ্রীয় চরিত্রে আমাকে রাখবে বলেছে। দেখি দেখা যাক কি হয় সামনে। তবে এটা সত্য, হয়তো অত বড় অভিনেতা না, ধুরন্ধর 3তে তো প্রশ্নই আসে না, তবে অভিনয়ে আসতে চাইনি, এখন আসতে হবে বা আমাকে নিয়ে আসবে। কোনো নিশ্চিত থাকেন, টিভি সিরিয়ালেও দেখবেন, সিনেমাতেও দেখবেন, বাংলাদেশের কোনো সন্দেহ নেই। প্রস্তাব অলরেডি দেওয়া হয়ে গেছে। একটা ভালো কথা, দেখি তাদের কাছে অ্যাডভান্স চাই, এখন দেখি কি হয়, যে 10% আগে অ্যাডভান্স দিয়ে রাখেন। জি ভাই কি হয় দেখাতে থাকেন, ভারতে তো কাঁচা খেলা করে না। ঠিক বলেছে, ভারত এত কাঁচা খেল খেলে না, কারণ তার কূটনৈতিক চাল দিয়ে দিয়েছে। ভারত দেখেছেন চুপচাপ, ভারত কোনো কথা বলে নাই এতদিন, চুপচাপ। শেখ হাসিনা বলে দিয়েছে ডিসেম্বরে আসবেন, গেম একটা গেম, অর্থাৎ এই 6 মাস, অর্থাৎ এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস বাংলাদেশের রাজনীতি গরম। কোনো বিনিয়োগ হবে না, 5টি পয়সার বিনিয়োগ হবে না। কোনো পাগলে এই দেশে এমনিও বিনিয়োগ করে না, আরো বিনিয়োগ করবে না। মানে দেশের অর্থনীতি এই 5 বছর যে কোথায় চলে যাবে। শেখ হাসিনা আসলে কোন সাহসে আসতে চেয়েছেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। যে তিনি জানেন তাকে গুলি করা হতে পারে, তিনি জানেন তাকে মেরে ফেলা হতে পারে, তিনি জানেন তাকে ধরে নিয়ে ফাঁসি দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, বা দেশে একটা সংঘর্ষ হতো, তারপর কেন বলেছেন? কারণ তিনি জানেন যে জনগণ তার সাথে আছে। তিনি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আসছে। তিনি শুধুমাত্র, আবারও বলি, জননেত্রী শেখ হাসিনা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা আর ওই আওয়ামী লীগের কর্মীর ভরসায় কিন্তু আসতেছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক এবং জনগণের সমর্থন, আওয়ামী লীগের বাইরে, সেই সাহস নিয়ে তিনি আসতেছেন। তিনি জানেন যে বাংলাদেশের যে এই অবস্থা এখন, এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় আছে, সারা দেশের মানুষ চাইতেছে এখন শেখ হাসিনা আসুক। ইভেন আমি বারবার বলে আসতেছি যে এই মুহূর্তে জামাত বিএনপির 25% মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাতে যাবে। তিনি যখন যশোর থেকে বেনাপোল হয়ে যখন আসা শুরু করবেন, রাস্তাঘাটে দেখবেন জামাত বিএনপির লোক দাঁড়ায় থাকবে সংবর্ধনা জানানোর জন্য। কারণ কি? কারণ যে এই দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। কারণ আপনার সাথে আমার যত খাতিরই থাকুক, আপনি দেশের প্রধানমন্ত্রী হইলেন, কিন্তু আমার পেটে ভাত থাকলো না, ভাই আমি তো সমর্থন করবো না। আপনি দেখলেন আমি দেশের মন্ত্রী হইলাম, কিন্তু ওই জেলার মানুষ ভাত পায় না, আপনি তো আমাকে সমর্থন করবেন না। এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে, এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা তো বটেই, একটা আওয়ামী লীগের বড় নেতা 4-5 জনের ঘোষণা দিল, দেশে বিপ্লব হয়ে যেতে পারে। সেই জায়গায় শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন। ভাই এগুলো ফালতু কথা, ফাত্রামি কথা বললেন না। বাংলাদেশকে ভারতের অখণ্ড অংশ বানিয়ে ছাড়বে, ভারত এত পাগল হয় নাই। ভারত সাপ, আচ্ছা কোন মানুষ নিজের বিছানায় সাপ, বিচ্ছু, পোকামাকড়, কাকড়া নিয়ে ঘুরবে?
করবে না, তেমনি বাংলাদেশকে ভারত নিবে না। এত পাগল হয় নাই ভারত। ভারত যদি পাগল হইতো অখণ্ড ভারত বানাইতে গিয়ে, তাহলে ভারত ৭১ সালে নিয়ে নিত। ভারতের পাগলা কোথায় কামড়ায় নাই যে বাংলাদেশের এই ১৫ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি ভারত বিরোধীর সাথে পীড়িত করতে গিয়ে সে বিপদে পড়বে। এত পাগল হয় নাই ভারত, এত পাগল হয় নাই। কোনোদিনই নিবে না। ভারতের জনগণই মিছিল করবে যে বাংলাদেশের লোকজন বাংলাদেশ নিও না। তারা জানে যে এটা নেওয়া মানে বিপদ হয়ে যাবে। জি, বাংলাদেশের ২০২৪-এর জঙ্গি উত্থানে জাতিসংঘের অপরাধের কথা। আমরা জাতিসংঘকে এই রকম ন্যাক্কারজনক অপরাধ করতে সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু আর দেখি নাই। এটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য লজ্জা যে জাতিসংঘ এই অপরাধে যুক্ত হয়েছে, আমরা সেটাকে থামাতে পারিনি। সবচেয়ে বড় লজ্জা বাংলাদেশের সামরিক বাহিনীগুলার, যারা জাতিসংঘের পিসকিপিং মিশনে চাকরির লোভে প্রভাবিত হয়ে ২০২৪-এর জঙ্গি উত্থানে সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল। এই অপরাধ তো আসলে লুকোচাপা নাই। তো ভলকার টুর্ক তো নিজেই বিবিসির সাথে সাক্ষাৎকারে বলে দিয়েছে যে আমি সেনাবাহিনীকে বলেছি তোমাদেরকে আমরা পিসকিপিং মিশনে রাখবো না যদি তোমরা এই জঙ্গি উত্থানে, সে তার মতো করে বলেছে যে জঙ্গিরা, ট্রান্সলেশন করলে এটা দাঁড়ায় যে জঙ্গিরা উত্থান করছে বাংলাদেশে তাদের উপর তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। এটা ভলকার টুর্ক কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। আজকে ২ বছর পরে আমরা যখন দাঁড়িয়ে দেখি পুরো বিষয়টা, এটা একটা পুরোপুরি জঙ্গি উত্থান ছিল। দেখেন, আমরা কেন এটাকে এখনো জঙ্গি উত্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছি না? এটার সবচেয়ে বড় কারণ হলো, কারণটা বোঝা কঠিন আছে আবার সহজও। এটা বুঝতে হলে আপনাকে পাকিস্তানি সেকুলার সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা আমি অনেক দিন কষ্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শত্রু শুধু ১৯৭১ সালে পরাজিত, আমরা যাদেরকে ঘাতক হিসাবে চিনি, আল বদর আল শামস ঘাতক বাহিনী, তারাই নয়। বাংলাদেশে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক সেকুলার বুদ্ধিজীবী, যারা মূলত জঙ্গিদের সহপাঠী এই জন্য যে তারা পাকিস্তান রাষ্ট্র চায় বা পাকিস্তানের মতো রাষ্ট্র চায় কিংবা মুসলিম রাষ্ট্র চায়, যেটা ছিল ১৯৪৭-এ তাদের স্বপ্ন। সেই সেকুলার শ্রেণীকে আমরা যদি না বুঝি, আমরা আমাদের অনেক সমস্যা বুঝতে পারবো না। এবং জাতিসংঘ যে অপরাধ করে পার পেয়ে গেল, আমরা যদি এই সেকুলার শ্রেণীর হাতে আমাদের রাষ্ট্রের এই যে দুর্যোগের বর্ণনার ভার রাখি, তাহলে ভবিষ্যতেও কিন্তু জাতিসংঘকে আমরা এই অপরাধে অন্তত বিশ্বের দরবারে অপরাধী হিসাবে, মানে বাস্তব সত্যটা তুলে ধরতে পারবো না। সত্যটা হলো জাতিসংঘ এই অপরাধে জড়িত হয়ে গেছে। বাংলাদেশে ২০২৪-এ যেই অপরাধ হয়েছে, জুলাই ষড়যন্ত্র, জঙ্গি উত্থান, এই অপরাধে জাতিসংঘের সমর্থন ছিল পুরোপুরি জঙ্গিদের পক্ষে। এখন আমাদের বক্তব্যটা আমরা এখানে বিশ্বকে বুঝাতে পারতেছি না যে এটা একটা জঙ্গি উত্থান ছিল। কিন্তু দেখেন, ভারতে যে তাদের তাজ হোটেলে জঙ্গিরা যে আক্রমণ করেছিল, সম্ভবত ২০০৭-৮-এর ঘটনা হবে, সালটা এখন মনে নাই, সেই জঙ্গি উত্থানকে কি বিশ্বের সামনে প্রমাণ করতে হচ্ছে ভারতকে যে এটা একটা জঙ্গি উত্থান ছিল? ভারত জঙ্গিগুলোকে মেরেছে না যথেষ্ট পরিমাণে? সেখানেই তো গুলি করে মেরে ফেলেছে অনেকগুলোকে, হয়তো কাউকে কাউকে মারতে পারেনি, বাট বেশিরভাগ মেরে ফেলেছে। এই জঙ্গি উত্থানে যদি ভলকার টুর্ক, যদি এই পক্ষটা নিত যে বোম্বাইতে তাজ হোটেলের জঙ্গি আক্রমণে যদি ভলগার টুর্ক জঙ্গিদের পক্ষ নিতে না পারে, তাহলে ২০২৪-এ ভলগার টুর্কের কোনো ধরনের অধিকার নাই এই জঙ্গি উত্থানের পক্ষে থাকা, যদি না সে অপরাধ করে। মূল বক্তব্যটা খুব সোজা। দেখুন, তাজ হোটেলের জঙ্গি উত্থানের সাথে উত্থানের সমর্থক হলে ভলগার টুর্ক যেই অপরাধ করত, ২০২৪-এ উত্থানের পক্ষ নিয়ে ভলগার টুর্ক ঠিক সেই অপরাধটা করেছে। পার্থক্য হলো যে ওই অপরাধ চিহ্নিত করা যেত সহজে, বাংলাদেশে আমরা অপরাধটাকে চিহ্নিত করতে পারি না, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ শত্রুদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দুর্বলতার কারণে। এই যে আমি আইরিন খান নিয়ে একটা বড় বক্তব্য রেখেছি, আপনারা নিশ্চয়ই জানেন, যারা শুনেছেন আইরিন খান সম্পর্কে বক্তব্যটা, আইরিন খানকে আপনারা দোষারোপ করবেন যে আইরিন খান, কারণ আইরিন খান বিএনপির নিয়োগ। এই মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো তো আইরিন খান সম্পর্কে খুবই উচ্ছ্বসিত, না মানে তার সম্পর্কে নেগেটিভ কথা বলতে সবাই ওস্তাদ। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যে এই পাকিস্তানি সেকুলাররা আছে, আওয়ামী লীগের মধ্যে পাকিস্তানি সেকুলাররা আছে, মোটা দাগে আমি আওয়ামী লীগের বেশিরভাগ ফরেন মিনিস্টারকে আমি কাউকে দোষ দেই না, আসলে পাকিস্তানি সেকুলাররাই তো এই আওয়ামী লীগেরও ফরেন মিনিস্টার হয়। এখন যদি এই পাকিস্তানি সেকুলার আওয়ামী লীগের গুলোকে যে বিনাশ করতে হবে সেটার প্রয়োজন নাই, কিন্তু যে জিনিসটা হতে হবে, আওয়ামী লীগের লিডারশিপের মধ্যে কালচারাল কনসাসনেসটা আসতে হবে পাকিস্তানি সেকুলার সম্পর্কে। মূলত পাকিস্তানি সেকুলার
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো পুরোটাই আসলে জঙ্গিদের দখলে। এটা নিয়ে আমি ভিন্ন বক্তব্য রাখবো এক সময়, এখন না। তারপরে যদি আপনি এই মন্ত্রণালয়ের নেতৃত্বে একজন ইসলামিস্ট বা পাকিস্তানি সেকুলারকে দেন যে আওয়ামী লীগ করে, তাহলে কিন্তু আপনি ভলকার টুর্ক যে একটা অপরাধ করেছিল 2024-এ জঙ্গিদের পক্ষ নিয়ে, এটা ভবিষ্যতেও আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না। অথচ এই অপরাধটা খুবই সুস্পষ্ট, জাতিসংঘ এখানে অপরাধ করেছে এবং এটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা কোনো কঠিন কাজ নয়। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, ভলকার টুর্ক, জাতিসংঘ এগুলা তো শক্তিশালী। হ্যাঁ, এরা শক্তিশালী, এদের পৃষ্ঠপোষকরা আরো শক্তিশালী। তাই তো, সেই জন্যই তো এদের সাথে পারার জন্য আপনাকে সবার আগে কিন্তু আপনার কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে হবে। সেই বৃদ্ধিটা করতে হবে থ্রু এ কালচারাল কনসাসনেস, সাংস্কৃতিক সচেতনতার মধ্যে। আপনার সাংস্কৃতিক সচেতনতা আপনাকে পাকিস্তানি সেকুলারদের থেকে আলাদা করবে। পাকিস্তানি সেকুলারদের থেকে আলাদা না হতে পারলে আমাদের কিন্তু মুক্তি নাই। এই দেশটা, আমার কাছে তো জামাত কোনো বড় শত্রু মনে হচ্ছে না, কারণ জামাত চিহ্নিত শত্রু। অন্তত সবাই বোঝে যে জামাত হলে ভয়টা পায় যে মুক্তিযুদ্ধের শত্রু। কিন্তু পাকিস্তানি সেকুলারদের তো আমরা মুক্তিযুদ্ধের শত্রু হিসেবে চিহ্নিত করি নাই। আমরা ভেবেছি মতিউর রহমান প্রথম আলো চালায়, সেও জঙ্গিদের বিরুদ্ধে, সুতরাং সে মুক্তিযুদ্ধের পক্ষে না, সে মুক্তিযুদ্ধ